আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলেরও ৫ বছরের সাজা। এভাবে জমি নেয়া সম্পদের প্রতি সাবেক প্রধানমন্ত্রীর লোভের বহিঃপ্রকাশ। একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে ৪ বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ উপদেষ্টা পরিষদের, দুদক সংশোধন অধ্যাদেশ অনুমোদন, সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সমন্বয় করবে ইসি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩। ফেনীতে আব্দুল আউয়াল মিন্টুর প্রচারণায় দুপক্ষের হট্টগোল, ঈশ্বরদীতে জামায়াত প্রার্থীর জনসংযোগে হামলার অভিযোগ। উপদেষ্টা পদ ছেড়ে ভোটে দাঁড়াবেন আসিফ মাহমুদ। কোন দলের প্রার্থী হবেন খোলাসা করতে চান না এখনই। যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে Matthew Humphrey, lovely shot. Look at that pickup. Straight as an arrow, he's nailed that beautifully. আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানের হার দিয়ে টি-20 সিরিজ শুরু বাংলাদেশের। তাওহিদ হৃদয়ের বড় ইনিংসেও জয়ের বন্দরে নিতে পারল না টাইগারদের। প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেওয়া হয়েছে ৫ বছর করে সাজা। জালিয়াতি করে প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন সেই ১৭ জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলেছেন, শেখ হাসিনার ২১ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা। সাধারণ কিংবা বিশেষ, রাজুকের নিয়ম মানার পরও তদবির ছাড়া প্লট পেতে ব্যাগ পোহাতে হয় যে কাউকে। সেখানে পূর্বাঞ্চলের অতি মূল্যবান রাজুকের ৩টি প্লট অতি গোপনে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেন শেখ হাসিনা ও তার পরিবার। শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ আদালতে গড়ায় এমন একটি সময়ে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে তিনি অবস্থান নেন ভারতে। আর ৮ মাসের বিচার কার্য শেষে শেখ হাসিনার সেই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হয় ঢাকার বিশেষ জজ আদালত ৫-এ। রায়ের আগে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান, ব্যাখ্যাও তুলে ধরা হয়। আদালত বলেন, সাধারণ কিংবা বিশেষ প্লট বরাদ্দ পেতে আবেদনকারীকে অবশ্যই আইনজীবীদের মাধ্যমে নোটারি করে হলফনামা দিতে হয়। কিন্তু সংবিধানের রক্ষক হয়েও স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেনি শেখ হাসিনা। রাজুকের বিধিনিষেধ অমান্য করেই জালিয়াতির মাধ্যমে হলফনামা দাখিল করেন নির্দিষ্ট সময়সীমার শেষ মুহূর্তে, তাও জাল হলফনামা। রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা সব জেনেও নিশ্চুপ ছিলেন বলে জানিয়েছেন আদালত। পরে দুদকের করা প্লট দুর্নীতির আলাদা ৩ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও অসৎভাবে সম্পত্তি অর্জন প্রমাণিত হয়েছে বলে জানান আদালত। সেই অভিযোগে তার ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ৩ লাখ টাকার অর্থদণ্ডও করেন। ৩টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি ৩ বছর হয়ে থাকে পরবর্তী ২ মামলা ৩ বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। একই মামলায় শেখ হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায় আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই। আমরা পরবর্তীতে আমাদের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এছাড়া পূর্বাচলে মূল্যবান ৩টি প্লট পেতে গণপূর্ত ও রাজুকের কর্মকর্তা যারা শেখ হাসিনাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন তাদেরও সাজা দেওয়া হয়েছে। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব শহীদুল্লাহ খন্দকার ও কাজী ওয়াসি উদ্দিনকে দেয়া হয়েছে ১৮ বছরের কারাদণ্ড।
রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়াকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় গ্রেফতার একমাত্র আসামি খুরশিদ আলমের সাজা হয়েছে 3 বছর। রাজুক ও গণপূর্তের আরও 12 কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা হয়। অভিযোগ প্রমাণিত না হয় খালাস পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর এবার প্লট দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালত এই মামলার পর্যবেক্ষণে বলেছেন, নির্বাহী আদেশের সর্বোচ্চ আসনে থেকে এভাবে প্লট নেওয়া জাতির সঙ্গে প্রতারণা। দুদক আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার এই দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা, রায়ের বিরুদ্ধে আপিলেও যেতে পারেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা দুঃখজনক। প্লট দুর্নীতির মামলার রায়ের পর্যবেক্ষণে এই কথা বলেন আদালত আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে এই 3টি প্লট বরাদ্দ নিয়েছিলেন তারা, যা বরাদ্দ পাওয়ার কথা ছিল জনসাধারণের। ক্ষমতাচ্যুত হবার ঠিক 2 বছর আগে 2022 সালের 3 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে বরাদ্দ নিয়েছিলেন পূর্বাঞ্চলের কূটনৈতিক জোনের 10 কাঠার প্লট। 28 দিনের মাথায় একই জোনে প্লট বরাদ্দ পান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি তখন মা শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা। আর সাইমা ওয়াজেদ পুতুল প্লট পান জয়ের আরও 11 দিন পরে। ক্ষমতার সর্বোচ্চ পদে থেকে অনিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দ নেয়ার 3 মামলায় শেখ হাসিনা, জয় এবং পুতুলের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। রায় ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পদে থেকে এমন জালিয়াতির ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বিচারক। একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, 4 বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সম্পত্তির প্রতি লোভ থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা একের পর এক প্লট বরাদ্দ নেন। নিয়ম বহির্ভূতভাবে সহায়তা করেন রাজুক কর্মকর্তারা। এই যে আপনার জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আয় তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাৎ করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন। অবৈধভাবে প্লট বরাদ্দে সহায়তার দায়ে 1 থেকে 3 বছর করে সাজা দেয়া হয়েছে রাজুক কর্মকর্তাদের। আদালত বলেছেন, ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা যেন এমন অন্যায় করতে না পারে, এই রায় তার বার্তা। এবং দুর্নীতি যাতে বন্ধ হয়, যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে, এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন লটারি হবে, সেই লটারিটা এবং সবাই যাতে দেখে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম দুর্নীতির মামলার রায়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে বোন শেখ রাহেনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও 3টি মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে 1 ডিসেম্বর। এই 3 মামলাতেও আসামি শেখ হাসিনা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দুদক কর্মকর্তারা যেন দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে, সেজন্য দিতে হবে সম্পদের হিসেব, এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025। বৈঠকে সারা দেশে ভবন নির্মাণ তদারকির জন্য রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সাথে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সভায় চূড়ান্ত অনুমোদন পায় 4টি সংশোধিত অধ্যাদেশ ও আইন। দুর্নীতিকে কিভাবে দমন করা যায় সেই বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে এসবের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, দুর্নীতি কমাতে সংশোধন করা হয়েছে দুদক আইন। এখন থেকে 5 কমিশনারের 1জন, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও 1জন থাকবেন নারী। 6 মাস পর কর্মকর্তাদের কাজের তথ্য দিতে হবে অনলাইনে। যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত
এটা এখনও ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন, বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। এটা আজকে ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত। রাজধানীতে ভবন নির্মাণে অনুমোদন নিতে হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। পরিকল্পিত নগর গড়ে তুলতে এ সংস্থাকে আরও শক্তিশালী করতে আইনে সংশোধনী আনা হয়েছে। বৃহস্পতিবার তার অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে আরও 2টি অধ্যাদেশ। গ্রামে গ্রামেও 4তলা 5তলা বিল্ডিং হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা, আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকুয়েট ফিচার আছে কিনা, এটা কি ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কি, বা এটা কি সহনীয় কিনা, বা এখানে ফায়ার সেফটি মেজার নেওয়া আছে কিনা। সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশের কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে। বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সমন্বয় করবে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে সাইবার সিকিউরিটি সেলও গঠন করবে ইসি। দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান ইসির সিনিয়র সচিব। সেনাবাহিনী কোন দায়িত্বে থাকবে তা চূড়ান্ত না হলেও 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসল ইসি। বৈঠকে যোগ দেন 3 বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা হয় ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে। বৈঠক শেষে ইসি সচিব জানান নির্বাচনে 3 ধরনের কৌশলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্ট্যাটিক, মোবাইল কম্পোনেন্ট ও সেন্ট্রাল রিজার্ভ। আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্য বারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। বৈঠকে আলোচনা হয় পার্বত্য চট্টগ্রামে মোবাইলের ব্যবহার বাড়ানো নিয়ে। সেই সাথে বডি ক্যামেরায় ইন্টারনেট সেবা সহ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করা হবে বলেও জানান ইসি সচিব। সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে, যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো আমরা কোঅর্ডিনেট করব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারো কাছ থেকে কোনো ধরনের আতিথেয়তা নিতে পারবে না বলেও জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আচরণবিধির আওতায় আনতেও কাজ করবে তারা। তাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইনএইড টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে। সচিব আখতার আহমেদ জানান পোস্টাল ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত পুরো সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। বিকেলে আরেক দফা মিডিয়ার সামনে হাজির হয়ে তিনি জানান শুক্রবার থেকে আবারও ওমান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও কাতার এই 7টি দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। আমরা অগ্রসর হব, প্রবলেমটাকে সলভ করব, এইভাবে আমাদেরকে আগাতে হবে। আপনারা আমাদেরকে বলেন যে এইখানে এই সমস্যাটা হচ্ছে, সো দ্যাট উই ক্যান অ্যাড্রেস ইট অ্যাপ্রোপ্রিয়েট। এদিকে দুপুরে নির্বাচন কমিশনের কাছে ভোটে ব্যবহৃত স্ট্যাম্প প্যাড ও অমোচনীয় কালির কলম হস্তান্তর করে ইউএনডিপি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায়ে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কিংবা আদালতকে প্রভাবিত করার ঘটনা নেই, এমনটাই জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন পতিত সরকার প্রধান। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 24-এর গণ-অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে একটি পক্ষ, অথচ সবচেয়ে বেশি গ্রেফতার ও শহীদ হয়েছে বিএনপি নেতাকর্মীরা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই দিনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডাক্তার শামসুল আলম খান মিলন। 35তম শাহাদাত বার্ষিকীতে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডাক্তার মিলনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। জাতীয় প্রেসক্লাবে আলোচনার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।
যেখানে আলোচকরা তুলে ধরেন 90 ও 24-এর প্রাসঙ্গিকতা। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচন 24-এর অভ্যুত্থানেরই অংশ। আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি, একেবারে নিরপরাধ আর কি। সব দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে। বিগত দিনে আওয়ামী লীগ সরকার আদালতে হস্তক্ষেপ করলেও এখন সেই অবস্থা নেই। একচ্ছত্র কর্তৃত্ববাদী ফ্যাসিস্টের এক মহামূর্তি আমরা দেখেছি শেখ হাসিনার মধ্যে, কিন্তু যারা নিজের দেশে নিজের সন্তান হত্যা করে সবকিছু কি বিচারহীনভাবেই থাকবে? বিচারহীন অবস্থায় থাকতে পারে না। স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। কোর্টকে প্রভাবিত করা যেটা শেখ হাসিনা করেছেন, সেরকম তো ঘটনা এখানে হয়নি। বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার লুটপাট আর দুর্নীতির অর্থনীতি গড়ে তুলেছিল। ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না, এটা হাসিনমিক্স। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মেডিকেল বোর্ড ও দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে বাদ-জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, কারাগারে থাকার সময় ফ্যাসিস্টের নীল নকশায় তাকে অসুস্থ বানানো হয়, বঞ্চিত করা হয় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে। এ সময় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীল নকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। চিকিৎসা দেওয়া হয়নি, সুচিকিৎসা দেওয়া হয়নি। আগামীকাল জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। জাতীয় নির্বাচনের তারিখ ও তফসিল চূড়ান্ত হলে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে কোন দল থেকে নির্বাচন করবেন এর জবাব এখনই দিতে চান না আসিফ মাহমুদ। বলেন, 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারে থাকা 2-1 নির্বাচনে অংশ নিতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দুর্নীতি অনুসন্ধান করে দুদক কিছু পেলে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন, সেই অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এই অবস্থায় নির্বাচনে অংশ নিলে কবে পদত্যাগ করবেন এ নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। জানান, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেবেন সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে। যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। আসিফ মাহমুদ বলেন, শুধু 2 ছাত্র উপদেষ্টাই নয়, নির্বাচনে অংশ নিতে পারেন সরকারের আরও কেউ কেউ। শুধু আমরা 2জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এলজিআরডি উপদেষ্টা কোন দল থেকে নির্বাচন করবেন এখনই এ নিয়ে কথা বলতে চাননি সচিবালয়ের ব্রিফিংয়ে। নির্বাচন করব ঘোষণা দিয়েছে, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেয়নি। আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না, কারণ
আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। এ সময় তিনি কথা বলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতির অনুসন্ধান নিয়েও। অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে, এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর আগে সচিবালয়ে অনলাইনে ৪৪ উপজেলায় নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করেন এলজিআরডি উপদেষ্টা। এতে খরচ হয়েছে ২.৫ কোটি টাকা। প্রকৃত ব্যবস্থাপনার মাধ্যমে এই লাইব্রেরিগুলো পরিচালিত হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফেনীর দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। সন্ধ্যায় উপজেলার 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী ৩ আসনে নির্বাচনী পথসভা করছিলেন আব্দুল আউয়াল মিন্টু ও তার সমর্থকরা। এর আগে থেকে একই সড়কে মালবাহী ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করে উপজেলার বহিষ্কৃত ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের অনুসারীরা। পরবর্তীতে আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরের ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সেখানে থাকা সোনাগাজী উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলমের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসাও হয়। স্থানীয়রা জানান, মিন্টুর ভাই আকবর হোসেন ও জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, সেই জেরেই আজকের এই ঘটনা। পাবনা ৪ আসনে নির্বাচনী প্রচার চালানোর সময় জামায়াত মনোনীত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বিকেলে ঈশ্বরদী উপজেলার চর গড়গুড়ি আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জেলা জামায়াতের আমির ও ৪ আসনে মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডল নির্বাচনী গণসংযোগ করছিলেন। দলটির নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আনে। হামলায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি জামায়াত নেতাদের। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা। বর্তমানে এলাকার পরিস্থিতি কিছুটা থমথমে। প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং ৩-৪টি মোটরসাইকেল এখানে পোড়ানো হয়েছে। আমরা বিষয়টা অনুসন্ধান করছি। অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্ধ্যায় জেলা শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে দিলীপ গ্রুপের সমর্থকদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে লায়ন শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব, সাজু মিয়া নামের ৩ জন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। জুলাই হত্যা মামলার একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করবে রাষ্ট্রপক্ষ। 17 নভেম্বর দেশ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় গতকাল। 453 পৃষ্ঠার আদেশ পর্যালোচনা করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ট্রাইব্যুনালের আদেশ পুনর্বিবেচনা চেয়ে হাসানুল হক ইনুর আবেদনের ওপর শুনানি হয় বৃহস্পতিবার। ট্রাইব্যুনাল 2 এ করা ওই আবেদনে জুলাই অভ্যুত্থানকে কথিত বিপ্লব ও এই সংক্রান্ত বিচারে সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 21তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 9 ডিসেম্বর। এদিকে চানখারপুলের শহীদ আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় রোববার সাফাই সাক্ষীর আবেদন শুনবেন ট্রাইব্যুনাল 1। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 2 ডিসেম্বর। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিষয়টি জানান তিনি। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক। তো সেই কারণে আমি ফর্মালি, যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, পেলে পরে তাকে ফর্মালি জানাবো, আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না।
খাবার ও পানি মিললেও পোড়া ঘর নতুন করে নির্মাণে নগদ অর্থের প্রয়োজন, যা পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত করাইল বস্তিবাসী। সরকার সহ বিত্তবানেরা এগিয়ে আসলে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় শত শত মানুষ। বিস্তারিত জানবো রাব্বি সিদ্দিকের রিপোর্ট। 5 বছর আগে স্বামী মারা গেছেন, সন্তান আর তার উপার্জনে কোনো মতে দিন চলে যাচ্ছিল, কিন্তু আগুন সব শেষ করে দিয়েছে। তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বস্তির বাসিন্দা জোবেদা। করাইল বস্তির আগুনে এর আগে আরো 2 বার পুড়েছে তার ঘর। অন্তর তো করতে হবে, এখন যেমনি হয়ে একটু করতে হবে না, কষ্ট মষ্ট করে হোক ছেলেরা যেমনি হোক, এটা কষ্ট হয়ে যাবো। আমার স্বামী নেই, না আমার স্বামী নেই, আমি একলা একজন কাজ করি, আমার একটা ছেলে খালি কাজ করে। ছোট্ট শিশুরা আপন মনে খেলায় মগ্ন। আগুন যে তাদের খোলা আকাশের নিচে দাঁড় করিয়েছে। ওদের দাদি জানালেন এভাবে সংগ্রাম করেই টিকে আছেন তারা। কিছুই দেয় না, খালি খাবারই দেয়, খিচুড়ি খালি খিচুড়ি দিতেছে, আর কিছু খাই না বাজান আমরা। বস্তিবাসীরা জানান খাবার আসছে প্রচুর, বিশুদ্ধ পানি, দরকারি ওষুধ সবই পাচ্ছেন তারা, কিন্তু নগদ টাকা পাচ্ছেন না। সরকার কেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না এমন প্রশ্ন তাদের। খাবার দাবার মোটামুটি আমরা পাচ্ছি, পানি পাচ্ছি, তাছাড়া আমাদের অর্থনৈতিক যে সংকট আর ওই দিক দিয়ে আমরা কোনো সাহায্য পাই নাই। কেউ টাকা পয়সা দেয় না, এমনি খাবার পানি দিতেছে, আমরা পাইতেছি পড়ার পর থেকে। এমন প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। তারা তাদের মতো সাহায্য করে যাচ্ছেন। থাকার ব্যবস্থা করা, শীতবস্ত্রের ব্যবস্থা করা, ইতিমধ্যে রাতে ব্যাপক শীত পড়ে যায়, ফলে এই ন্যূনতম জায়গাগুলো তৈরি হয়নি, সেটা অত্যন্ত দুঃখজনক। তো আমরা মনে করি যে সরকার ইমিডিয়েটলি এই ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা সরকারের সাথেও এ বিষয়ে যথাসম্ভব আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা উত্থাপন করব। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর আশা এসব সংকট নিরসনে এগিয়ে আসবেন সরকার ও বিত্তবানরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 4:15 20 সেকেন্ডের মৃদু ও ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। এই ব্যাপারটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6, তবে এটি ছিল স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। গত শুক্র ও শনিবার প্রায় 31 ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে 4 বার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। টাঙ্গাইল 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে দলীয় নীতি বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিএনপির শীর্ষ নেতাদের একাংশের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। তারা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দিচ্ছেন আহমেদ আজম খান। তার উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে গোপন বৈঠক হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়াও নির্বাচনী প্রচারণায় বিএনপি কর্মীদের গুরুত্ব না দিয়ে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দিচ্ছেন বলেও অভিযোগ করেন। আহমেদ আজম খানের মনোনয়ন বাতিল করে সৎ, যোগ্য, নীতিবান ব্যক্তিকে সুযোগ দেওয়ার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু। রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলন। এতে মিশর, তানজানিয়া, ইরান ও পাকিস্তান সহ দেশের জনপ্রিয় ওলামায়ে কোরামগণ অংশ নেবেন। বিকেল থেকে নাতে রাসূলের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে একে একে কেরাত পরিবেশন করেন ওখানে কর্মীরা এবং বর্ণাঢ্য এই মহাসম্মেলনে দেশি বিদেশি আলেমদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরাও। আয়োজকরা জানান, বিশ্ব মুসলিম উম্মার ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবারের আয়োজন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তারা মনে করেন এই মহাসম্মেলনে ঢাকা থেকে বিশেষ দরবারে একটি শক্তিশালী শান্তির বার্তা বিশ্বের দরবারে একটি শক্তিশালী শান্তির বার্তা পৌঁছে দেবে। এছাড়াও ইসলামী জীবনবোধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয় এই মঞ্চ থেকে। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ বিকেল থেকে গোলাপবাগের এই মহাসম্মেলনে অংশ নেন। 63 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং। 8 শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় 19 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। এরই মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে 75টি প্রাণ। এখনও খোঁজ মেলেনি 3 শতাধিক মানুষের।
রীতিমতো যেন শিউরে ওঠার মতো দৃশ্য। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে হংকংয়ের এই ৩৫ তলা সমান উঁচু হাউজিং কমপ্লেক্সের পুরোটাই। পুড়ে ছায় ৮টি ব্লকের ২,০০০ ফ্ল্যাট। প্রায় ১৯ ঘন্টার নিরলস প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে কিছু স্থানে এখনো আগুন জ্বলছে, অনেক স্থান থেকেই নির্গত হচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। যখন বাইরে হাঁটছিলাম দেখলাম ভবন আগুনে পুড়ে যাচ্ছে, বুঝে গেছি বাসায় আর ফিরতে পারবো না। আমার অনেক বন্ধু পরিচিত এই কমপ্লেক্সে বাস করে, তাদের অনেকের সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। ভবন থেকে আমরা ১২৩ জনকে উদ্ধার করতে পেরেছি, যার মধ্যে অনেকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যবশত একজন সহকর্মীকে হারিয়েছি আমরা। ৪,৫০০-এরও বেশি মানুষ বসবাস করত হংকংয়ের তাইপো জেলার এই ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে, যার মধ্যে প্রায় ৪০%-এরই বয়স কমপক্ষে ৬৫। এক সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রায় $৪ কোটি আর্থিক সহায়তা বরাদ্দের ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। সাহায্যের হাত বাড়িয়ে বেশ কিছু ত্রাণ কেন্দ্র গড়ে তুলেছে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। পানি, টুথব্রাশ ও টুথপেস্টের মতো ব্যবহারযোগ্য স্বাস্থ্য সামগ্রী, প্রচুর খাবার এবং কিছু পোশাক রয়েছে এখানে। আমরা সেগুলো ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিচ্ছি। এদিকে হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজতে হাসপাতাল আর মর্গের সামনে ভিড় করছেন পরিবারের সদস্যরা। গত রাতের ভয়াবহ স্মৃতি তুলে ধরে দ্রুত এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করতে সরকারকে আর্জি জানান তারা। মনে হচ্ছিল কোনো মুভির দৃশ্য দেখছি। আগুনের শিখা আকাশ অবধি উঠে যাচ্ছিল। সরকারের উচিত দ্রুত এ ঘটনার কারণ খুঁজে বের করা। ভবনের জানলাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ার দাবি করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর জেরে কনস্ট্রাকশন কোম্পানির ৩ কর্মকর্তাকে আটক করা হয়েছে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।